কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, কিছু সংশোধনী সহ অর্থ বিল পাশ, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রীর। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরও 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বিশ্বকাপে কানাডার ইতিহাস, দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ 16 সহ আয়োজকেরা। রাত 11টায় ব্রাজিল জাপান বাঁচা মরার লড়াই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের অর্থ বিল। এই বিলে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা এবং ব্যাংকে টিআইএন ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল সহ কয়েকটি বিষয়ে সংশোধনী আনা হয়েছে। প্রত্যাহার হয়েছে বাজেটে কালো টাকা সাদা করার বিধানও। চূড়ান্ত এই বিল দিয়ে 9,38,000 কোটি টাকার বাজেটের লক্ষ্য পূরণে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এই বাজেট কমাবে মূল্যস্ফীতি, ঋণ নির্ভর অর্থনীতি হবে বিনিয়োগ নির্ভর। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মাননীয় অর্থমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সোমবার শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন 2026-27 অর্থ বছরের অর্থ বিল। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণের জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অনিশ্চয়তা সত্ত্বেও নতুন বাজেটের পদক্ষেপ দিয়েই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। সেই আশায় করমুক্ত আয়সীমা 1 লাফে 50,000 টাকা বাড়ানো এবং কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের চূড়ান্ত প্রস্তাব দেন তিনি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী জানান, তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে ধাপে ধাপে কমবে মূল্যস্ফীতি। সরকারের পরিচালন খরচ কমিয়ে বাড়ানো হবে উন্নয়ন। আমাদের সরকারের গৃহীত উদ্যোগসমূহের কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে মাননীয় স্পিকার। এটা আরো বাড়বে মাননীয় স্পিকার। আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে। অর্থমন্ত্রী জানান, 2026 সালের মে মাস পর্যন্ত দেশে বিদেশে প্রায় 72,000 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে খালি হাতে ফিরেছে, এমন সমালোচনারও জবাব দেন তিনি। সরকার আইএমএফ হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফেসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে আইএমএফ এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব। পরে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অর্থ বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। অর্থ বিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
এর আগে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 3টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা দেয়া, অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা শুধু সচলই নয়, বেগবান করা। সংসদ নেতা বলেন, পুনরুদ্ধার, উৎপাদন এবং পুনর্গঠন এই 3 কৌশলে অর্থনীতিকে বাস্তবায়ন করতে চায় সরকার। আহমেদ সরারের রিপোর্ট। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐক্যমত দ্বিমত হয়েছে, কিন্তু দেশের মানুষের সামনে তারা একটি আশা তুলে ধরতে পেরেছেন। আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। সংসদ নেতা বলেন, গত 17 বছরে দেশের উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। মূল্যস্ফীতির কারণে কি হয়েছে জনগণ তা টের পেয়েছে। তিনি বলেন, তার সরকার সংকটের কথা অস্বীকার করতে চান না, আবার এটিকে অজুহাত বানাতে চান না। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে। আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা, সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে যা করা প্রয়োজন তাই করবে সরকার। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা করবে। অর্থমন্ত্রীকে বেশ কিছু কর কমানোরও অনুরোধ জানান সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল। বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও
টিম দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল, যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনে সংসদের ভিতরে এবং বাইরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। আসসালামু আলাইকুম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া দীর্ঘ 1 ঘণ্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। ওমর ফারুকের রিপোর্ট। সংসদে বাজেট আলোচনায় দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ এবং পাচার অর্থ ফেরত আনা সহ বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এখানে তাদের কিছু আশঙ্কা আছে। কার্যকর সংসদীয় চর্চার জন্য সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। বাজেটকে জাতির ভবিষ্যৎ দলিল উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা 3টা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরো বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে। এ সময় শিক্ষা জাতীয়করণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে, নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় হাসপাতালের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহে সরকারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। রিপোর্ট সিকান্দার রেমানের। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও ছিলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন। পরে তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ, উদ্ভাবনী আইডিয়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টার্টআপ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কারও তুলে দেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। হামে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১,১৪৫ জন। তার উপর ডেঙ্গুতে একদিনে প্রাণ হারিয়েছে ৫ জন, আক্রান্ত ১২৪ জন। এদিকে হামের চিকিৎসায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও ঢাকায় আসছে অনেকে। ডাক্তাররা বলছেন, হামের সঙ্গে অন্যান্য রোগের উপসর্গ দেখা দেওয়ায় কারো কারো শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আরেফিন শাওনের রিপোর্ট। মৃত্যু ও আক্রান্তের হার কিছুটা কমলেও প্রায় ৩.৫ মাস ধরে চলা হাম সংক্রমণে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। তাদের নিয়ে অস্বস্তিতে স্বজন ও অভিভাবকরা। হাম এবং নিউমোনিয়ার উপসর্গ নিয়েই মূলত ভর্তি হওয়া। এখন জ্বর, কাশি, পাতলা পায়খানা ছিল, তো এখন কিছুটা আপনার কাশিটা কমছে, বাট এখন শ্বাসকষ্ট একটা ব্যাপার আছে। আমরা আসছি কুমিল্লা থেকে। আমরা এই জায়গার ভিতরে আজকে সহকারে 3 দিন। তো কুমিল্লা আমরা অনেক দিন ছিলাম। পূর্বে অনেক সমস্যা ছিল এই হামের, প্রায় 1 মাসের মতন। এই 1 মাস আগে প্রায় 8-9 দিন জেনারেল হসপিটালে ভর্তি ছিল, সরকারি যে হসপিটালটা সদর, ওইটার ভিতরে 1 মাসের মতন, 9 দিনের মতন ভর্তি ছিল। তারপর ওই জায়গা থেকে বাসায় নিলাম, বাসায় নেওয়ার পরে দেখা গেছে ভালো। এরপরে আবার এই একই সমস্যা আবার দেখা দিচ্ছে, তো পুনরায় আবার এই জায়গায় আনা হয়েছে। আমি কালকে রাত 4টা বাজে, বিকাল 4টায় ভর্তি হয়েছে এখানে। কালকে থেকে চিকিৎসা নিতে আসি। এখন টেস্ট দিচ্ছে, টেস্টের পরে ভালো মন্দ রিপোর্ট জানবো যে বাচ্চার কী অবস্থা, কোন পজিশনে আছে। যে নিউমোনিয়াটা ধরা পড়ছে, তারপরে ওটা একটু হার্টে এফেক্ট করছে। এখন ওই যে আপনার অক্সিজেন লেভেলটা অনেক হাই এখন। ওনারা অনেক কন্ট্রোল চেষ্টা করতেছে। আর আইসি থেকে পরের দিন ওনারা যেহেতু রেশ অলরেডি হাম বার হয়ে গেছে, ওখান থেকে ওনারা আবার হামের ইয়াতে দিয়ে আসছে, মেসেজ এখানে। হাম পরবর্তী রোগে অনেকের অবস্থা খারাপ হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই নিউমোনিয়ার যে রিপিটেডলি কমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, সাধারণত পেরিফেরিতে যে রোগীগুলো এখন
শিশু হসপিটালে আসছে, এই রোগীগুলো সাধারণত এখন বেশি আছে। আগে যাদের হাম হয়েছে তারা বারবার করে পোস্টমেজাল নিউমোনিয়ার কমপ্লিকেশন নিয়ে সাধারণত হসপিটালে ভর্তি হচ্ছে। তার নতুন হামের প্রকোপ সাধারণত আগে যে পরিমাণ নতুন হাম নিয়ে পর্যায়ক্রমে রোগীদের ভিড় ছিল, হসপিটালে আসছিল, এই রোগীগুলোর সংখ্যা সাধারণত দিন দিন কমে গেছে। বিগত 15ই মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে, মৃত্যু 700-র ওপর। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। শেষ 16-র প্রথম দল কানাডা। লস অ্যাঞ্জেলসে নকআউট পর্বের প্রথম ম্যাচে কানাডা 1-0 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচে যোগ করার সময়ে গোল আদায় করেন কানাডার স্টিফেন এস্তাকিও। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। এদিকে খেলা শেষের বাঁশি বাজার সাথে সাথে গ্যালারি জুড়ে উল্লাসে মেতে ওঠেন ম্যাপল লিফ সমর্থকেরা। মনির হোসেন খানের টেস্ট রিপোর্ট। এবারই প্রথম 48 দলের বিশ্বকাপ, এবারই প্রথম 32 দলের নকআউট পর্ব, এবারই প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা কানাডা ও দক্ষিণ আফ্রিকার। আর এবারই প্রথম শেষ 16-য় পা রাখল কানাডা। রাউন্ড অফ 32 থেকে প্রথম বাদ পড়া দল দক্ষিণ আফ্রিকা। লস অ্যাঞ্জেলসে 2 গ্রুপ রানার্স আপের লড়াই। যদিও সহ আয়োজক কানাডা শক্তিতে কিছুটা এগিয়ে, তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের 50% বল ছিল বাফানাদের দখলে, কানাডার বল পজিশন 42%। তবে আক্রমণে এগিয়ে কানাডা। দক্ষিণ আফ্রিকানদের গোল লক্ষ্য করে 12টি আক্রমণ কানাডার, অন টার্গেট শট 7টি, অফ টার্গেটে 5টি। অন্যদিকে বাফানাদের পুরো ম্যাচেই আক্রমণ মাত্র 6টি। প্রথমার্ধ শেষ, গোলের দেখা নেই। দক্ষিণ আফ্রিকার অল্পে রক্ষা। 44 মিনিটে বোম্বিতোর হেড, বল জালের পথে, লাইনের বাইরে গোলকিপার। তবে ভেতরে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েছেন অব্রে মদিবা। নির্ধারিত 90 মিনিট শেষ, 2 দলের জালি অক্ষত। ম্যাচ তখন অতিরিক্ত সময়ে যাওয়ার অপেক্ষায়। রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচেই টাই ব্রেকারের সম্ভাবনা। এমন সময়ই জ্বলে উঠলেন স্টিফেন এস্তাকিও। ম্যাচের 92তম মিনিট, স্টিফেনের শট খুঁজে পেল দক্ষিণ আফ্রিকার জাল। এই বিশ্বকাপে তার প্রথম গোল, আর প্রথম গোলেই বাজিমাত। এই নিয়ে 3 বার বিশ্বকাপে কানাডা, আর এবারই প্রথম উঠে গেল শেষ 16-য়। ভ্যাঙ্কুভার, টরন্টো, মন্ট্রিয়াল হয়ে উঠল উৎসবের নগরী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ 32-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। সোমবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ 16 টিকিটের লড়াই। বাংলাদেশের সময় রাত 11টায় মাঠে নামবে 2 দল। তাহিদুর রহমানের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি ফুটবলের 2 ভিন্ন ধারার প্রতিনিধি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এশিয়ার শক্তিশালী দল জাপান। গ্রুপ পর্বে শুরুটা প্রত্যাশামত না হলেও দ্রুত ছন্দে ফিরেছে ব্রাজিল। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর টানা 7 গোল করে হজম করেনি একটিও। মরক্কোর সঙ্গে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। এদিকে চোট কাটিয়ে দীর্ঘ 981 দিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। অন্যদিকে দুর্দান্ত ফর্মে ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে 4 গোল করে ইতিমধ্যে ব্রাজিলের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে নতুন কালামানি। এছাড়া 3 গোল করে দারুণ ফর্মে আছেন মাতিউস কুনিয়া। তবে জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ এফ থেকে অপরাজিত থেকেই শেষ 32 নিশ্চিত করেছে এশিয়ার দলটি। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করার পাশাপাশি তিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে নকআউট পর্বে সামুরাই ব্লুরা। দ্রুত কাউন্টার অ্যাটাক ও শৃঙ্খলাবদ্ধ রক্ষণই হবে হাজিমে মরিয়াসুর দলের প্রধান অস্ত্র। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা দলটি গত 6 ম্যাচে গোল হজম করেছে মাত্র 3টি, যা তাদের রক্ষণভাগের দৃঢ়তারই প্রমাণ। এদিকে বিশ্বকাপে 2 গোল করে জাপানের আক্রমণের বড় ভরসার নাম দাইচি কামাদা ও আয়েসে ওয়েদা। পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে। 2 দলের 14 দেখায় 11টি জয় ব্রাজিলের নামে। অবশ্য সবশেষ জয়টি আবার জাপানের। 2025 সালের দেখায় ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল সামুরাই ব্লুরা। অন্যদিকে অপটার সুপার কম্পিউটারের হিসাবেও এগিয়ে ব্রাজিল। 90 মিনিটের মধ্যে সেলেসাওদের জয়ের সম্ভাবনা প্রায় 58%, আর জাপানের সম্ভাবনা মাত্র 18%।
বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট ম্যাচ জেতেনি জাপান, সেই ইতিহাস বদলাতে চায় সামুরাই ব্লুরা। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের ঐতিহ্য ধরে রেখে শেষ 16র পথে এগোতে চায় কার্লো আনচেলত্তির দল। নকআউট পর্বে একটি ভুল আর তা বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের গল্প। ব্রাজিলের তারকাখচিত আক্রমণ নাকি জাপানের সংগঠিত ফুটবল, শেষ পর্যন্ত সুপার 16-এ কে জায়গা পাবে সেটা এখন দেখার অপেক্ষা। তাওহিদুর রহমান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচকে ফাইনাল হিসেবে চিহ্নিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাও কোচ আরও বলেছেন, নকআউট পর্বে যে কোনো রেজাল্টের জন্যই প্রস্তুত আছেন তারা। যদিও জাপানের বিপক্ষে জয়ে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন ব্রাজিল কোচ। অন্যদিকে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বলেছেন, গত অক্টোবরে ব্রাজিলকে হারানোর প্রেরণা নিয়ে এই ম্যাচ খেলবে তার দল। জাপান ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে আছে। গত মার্চেই তারা ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের কাছে তাই এই ম্যাচটি একদম ফাইনালের মতোই। তারা যথেষ্ট শক্তিশালী এবং আমরা ভালো করেই জানি যে এই ম্যাচে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। আমরা ভুলে যাইনি যে গত নভেম্বরে জাপান আমাদের হারিয়েছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা সেই বিষয়টি মাথায় রাখছি। আমরা তাদের সম্মান করি এবং ম্যাচে সব ধরনের সতর্কতাই অবলম্বন করব। তবে আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা এই ধরনের বড় ম্যাচে চাপ কিভাবে সামলাতে হয় তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নির্ভর। গত অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে 3-2 গোলে পরাজিত করেছিল জাপান। ওই জয়ই এই ম্যাচের আগে আমাদের বাড়তি প্রেরণা যোগাবে। গত 4 বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো হাই প্রোফাইল দলগুলোর বিরুদ্ধে জয়ও এই ম্যাচে প্রেরণা যোগাবে। আমরা ভালো ফল করতে সর্বোচ্চ লড়াই করে যাব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হুট করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা থামিয়ে শান্তি চুক্তির আলোচনায় মনোনিবেশ করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার কাতারের দোহায় হবে শান্তি আলোচনা। একই ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা, যদিও এই ধরনের কূটনৈতিক তৎপরতার বিষয় স্বীকার করেনি তেহরান। এতে ক্ষণিকের জন্য উঁকি দেয়া আশার সূর্য আবার লুকিয়েছে অনিশ্চয়তার মেঘের আড়ালে। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। হুট করে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবার শান্তি প্রক্রিয়া থেকে ছিটকে পড়ার আশঙ্কায় কূটনীতির আকাশে দেখা যাচ্ছিল কালো মেঘের আনাগোনা। কার্গো জাহাজে ড্রোন হামলার অজুহাতে 26 জন শুক্রবার রাতে ইরানের একাধিক অবস্থানে আঘাত হানে, যার সূচনা করে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন সেনাদের দোজখে পাঠানো আর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি চালাচালির 24 ঘন্টা না পেরোতেই এলো স্বস্তির খবর। আপাতত হামলা থামিয়ে শান্তি আলোচনায় মনোযোগী হতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বরাবরের মতো এবারও কৌশলী শর্তের বেড়াজাল রেখেছে কি ওয়াশিংটন? কি বলছে হোয়াইট হাউস? হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও আপাতত বিরতির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ করে গত সপ্তাহে সুইজারল্যান্ডে ইরানের সাথে শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সুর টেনে বলা হয়েছে, সমঝোতা স্মারকে একমত হওয়া বিষয়গুলো শান্তি আলোচনার পরিণতির দিকে এগিয়ে নেওয়া আর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সই করার রূপরেখা লাইনচ্যুত হয়নি। এটি সঠিক পথেই আছে। জানানো হয়েছে শান্তি চুক্তির মধ্যস্থতা নিয়ে পরের বৈঠকটি হবে মঙ্গলবার কাতারের দোহায়। এ বিষয়ে ধোঁয়াশার সুযোগ আটকে দিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নিয়ে ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের অন্দরমহলের এই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তার বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কাতারে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের সরাসরি বৈঠক মঙ্গলবার তো দূরের কথা, চলতি সপ্তাহে এ ধরনের কোনো আলোচনায় আগ্রহী নয় তেহরান। হরমুজ প্রণালী দিয়ে নৌযানের নিয়ন্ত্রিত চলাচলের বিষয়ে আলোচনা করতে ওমান সফরে থাকা গরিবাবাদি আরও জানিয়েছেন, শর্ত পূরণের ভিত্তিতে শান্তি চুক্তির রূপরেখা বাস্তবায়নের কৌশলগত বৈঠকে বসার সিদ্ধান্ত নেবে তেহরান।
এদিকে লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি জানতে চেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্মারকের প্রথম ধারায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে। এই দাবি আদায়ে চাপ সৃষ্টির অব্যাহত প্রক্রিয়ার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এবারের টার্গেট ছিল দক্ষিণ লেবাননের মাজদা জাউন গ্রাম। ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সেনা সদর দাবি করেছে, ওই হামলায় ধ্বংস হয়েছে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ ঘাঁটি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এই হামলার নিন্দায় বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে, মাতৃভূমি আর লেবানিজদের রক্ষায় হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধ গড়ার অধিকার রয়েছে। এদিকে সিরিয়ার কুনিত্রা ও দেরায় ইসরায়েলের হামলার নিন্দায় বিবৃতি দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রবিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আবাদিন গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছোঁড়ার পাশাপাশি হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলিবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে নিরাপত্তাহীনতায় ঘরবাড়ি ছাড়ে হাজারো গ্রামবাসী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাজেটে কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের লক্ষ্য অর্জন ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ওই বরাদ্দ আরও বাড়ানো উচিত। সোমবার রাজধানীর কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, বাজেটের আকার বাড়লেও সেই তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি, যা দেশের কৃষির উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশের কৃষি পণ্য সংরক্ষণে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার তাগিদ দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, পণ্য সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার করা হলে দেশকে আমদানি নির্ভর হতে হবে না। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে পানি বাড়ার সাথে সাথে জেলার ৩৬টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমা ছুঁয়ে এখন ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সবকটি নদ নদীর পানি সমতলে হুহু করে বাড়ছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা, নষ্ট হচ্ছে মৌসুমি ফসল। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা পাড়ের মানুষ রয়েছে বন্যা আতঙ্কে। এছাড়া সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা এবং চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি বাড়ার সমান্তরালে নদী তীরবর্তী জেলার অন্তত ৩৬টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। হুমকিতে গ্রামীণ কাঁচাপাকা সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরবাড়ি হারানো মানুষ এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আগামীকাল হবে বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ২১ পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ারের নামাজে জানাজা। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তফা মনোয়ার। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেশন দেওয়া হয়। সব চেষ্টার অবসান ঘটিয়ে আজ সকাল ৮:৩০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রখ্যাত কবি গোলাম মুস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তাকে ২১ পদক দেয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি করেন, পাকিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালিয়েছে ইসলামাবাদ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া ও কুনার প্রদেশে ৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করে পাক বাহিনী। এই ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিকি তালেবান ও পাকিস্তান টিটিপি এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। একদিন আগে গুলি ও বিস্ফোরক সজ্জিত হামলাকারীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলা চালায়। এতে পাকিস্তানের ৩ সেনা সদস্যও নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৩ হামলাকারী নিহত এবং আরেকজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
আবারও বিশ্বকাপ ফুটবল 2014, 2018 এবং 2022 বিশ্বকাপে ব্রাজিল দলের মধ্যমণি ছিলেন নেইমার। এবার চোটের কারণে মূল স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। 34 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন 981 দিন পর জাতীয় দলে ফিরলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয় পাওয়া তৃতীয় গ্রুপ ম্যাচে বদলি হিসেবে খেললেন, নামও তুললেন নিজের চতুর্থ বিশ্বকাপে। আজ শেষ 32-এ জাপানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে তার খেলা নিশ্চিত করলেও টাইম খোলাসা করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। বিস্তারিত শহীদ খানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিল স্কটল্যান্ড বিশ্বকাপের গ্রুপ ম্যাচে টাইম 76 মিনিট। গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ করে মাঠে নামলেন নেইমার। করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল গোটা স্টেডিয়াম। 981 দিন পর জাতীয় দলের হলুদ জার্সিতে খেলতে নেমে আবেগ আপ্লুত ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সবশেষ ডান পায়ের কাফ ইনজুরি কাটিয়ে বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনে নেইমার যেমন হতাশা কাটানোর উপলক্ষ পেলেন, ভক্ত সমর্থকরাও স্বস্তির এক আবেগঘন অধ্যায় শেষ করলেন। স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে জেতার ম্যাচে অন্যতম বড় আকর্ষণ হয়ে থাকা এই ফুটবল সুপারস্টারকে জাপানের বিপক্ষে শেষ 32-এর বাঁচা মরার লড়াইয়ে স্বাভাবিকভাবেই শুরুর একাদশে দেখতে চাইবেন ব্রাজিল সমর্থকরা। কোচ কার্লো আনচেলোত্তির সংবাদ সম্মেলনে প্রশ্নও ছিল নেইমারের গেম টাইম নিয়ে। জবাবে আনচেলোত্তি যা বলেছেন তাতে ব্রাজিল ফরওয়ার্ডকে শুরু থেকে মাঠে দেখার সম্ভাবনা খুব কম। নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট, তবে তাকে ঠিক কতক্ষণ খেলানো হবে তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির উপর। নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি, তবে এখন সে 15 মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ছন্দে থাকা ফরওয়ার্ড মাতেস কুনিয়াকে স্কটল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। ব্রুনো, পাকেতা ও কুনিয়া তিনজনই গত 2 ম্যাচে তার কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে, জানান আনচেলোত্তি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা। কিছু সংশোধনী সহ অর্থবিল পাশ, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রীর। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরও 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু। অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বিশ্বকাপে কানাডার ইতিহাস, দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ 16 সহ আয়োজকেরা। রাত 11টায় ব্রাজিল জাপান বাঁচা মরার লড়াই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।